পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে পল্টন মোড় থেকে আরেকটা মিছিল শুরু করি। আমি তখন মতিঝিলের পুলিশের হামলায় আমার পায়ে প্রচন্ড আমি আঘাতপ্রাপ্ত হই এবং আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে পল্টন মোড় থেকে পুলিশ হামলার প্রতিবাদে আমরা যখন আবার মিছিল শুরু করি, তখন আমি আসলে আমার পায়ে আহত হওয়ার কারণে আমি মিছিলে তাড়াতাড়ি হাঁটতে পারছিলাম না। আমি ঘুরিয়ে 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 মিছিলে যাই। ঠিক তখন আমি দেখি আমার সামনে থেকে যারা মিছিলে অগ্রভাগে ছিল, সামনে থেকে ছিল, তাদেরকে 24 জনকে তখন গ্রেপ্তার করা হয়। 25শে মার্চ হরতাল ঘোষণা করা হয়, 27শে মার্চ হরতাল ঘোষণা করা হয় এবং সেই হরতাল পালন করার মতো কোনো পরিস্থিতি ছিল না। 26শে মার্চ বাইতুল মোকাররমে মুসলিমদেরকে অমানবিক নির্যাতন করা হয় এবং সারা বাংলাদেশে নৃশংসভাবে প্রায় অনেককে হত্যা করা হয়। আজকে আসলে আমাদের যে প্রোগ্রাম, আমাদের যে এই আলোচনা সভার মূল লক্ষ্য, যারা এই ভারত বিরোধী অগ্রাসনে যারা নিজেদের জীবনকে আমাদের মিলিয়ে দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের যেন এই রাষ্ট্র শহীদের মর্যাদা দেয়, তাদের পরিবারগুলো যেন তাদের যে প্রাপ্য সম্মান, সেই সম্মানটুকু পায়। আমাদের এই 24-এর লড়াইকে দ্বিতীয় স্বাধীনতা বলার কারণ কি? কারণ 71-এ যে আমরা যে লড়াইটা করেছি, সেটা পাকিস্তানি শোষণের বিরুদ্ধে লড়াইটা ছিল, কিন্তু 24-এ যে আমাদের লড়াইটা ছিল, এটা ভারতের আগ্রাসনবাদের বিরুদ্ধে ছিল, এটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল। আমরা একটা বিভীষিকাময় বাংলাদেশে বসবাস করেছি দীর্ঘদিন, যেখানে ভারতের বিরুদ্ধে একটা টুকা শব্দ কেউ বললে তাকে হয়তো নিখোঁজ হতে হয়েছে, তাকে হয়তো আয়না করে থাকতে হয়েছে, তাকে হয়তো গুম হতে হয়েছে, না হয় তাকে শহীদ হতে হয়েছে। শহীদ আফগান শহীদ হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলে। মোদীকে পাশের দেশের একটা শোষক, যে কিনা কসাই, তার আগমনে দেশের মানুষ মতামত বা প্রতিবাদ জানাতে শহীদ হয়েছে। আমরা এমন একটা বিভীষিকাময় বাংলাদেশে বসবাস করেছি, যেই রাষ্ট্রটা আগে আমাদের হলো দীর্ঘদিন পরিচালিত হয়েছে ওই মোদীর ইশারায়, ওই ভারতের ইশারায়। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই ভারতের আধিপত্য ভাবকে আমরা এই বাংলার মাটি থেকে আমরা এই উৎখাতের মধ্য দিয়ে এদেশের দ্বিতীয় স্বাধীনতা নিশ্চিত করেছি। আজকে অনেকে বলছে যে আমরা এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বলছি না। আমার স্পষ্ট মনে আছে, তখন হারুন রশিদ বিএনপি পক্ষের এমপি ছিল, সে সংসদে দাঁড়িয়ে বলেছিল যে মোদীর আগমন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা মোদীর আগমনের পক্ষে। মানে এই যে ভারত বিরোধী অগ্রাসনে, ভারতের মোদীর আগমনে যারা শহীদ হয়েছিল সেদিন, তাদেরকে ইনকার করেছিল এই বিএনপি। স্পষ্ট ভাষায় আমাদের কথাগুলো বলতে হবে, শহীদদের পক্ষে তাদের কোনো অবস্থান ছিল না। এই জন্য বর্তমানে যে আমরা বলছি যে ভারতের বিরুদ্ধে অগ্রাসনের বিরুদ্ধে আমরা যে মুক্তি সংগ্রাম, আমাদের যে লড়াই দীর্ঘদিন ছিল, সেই লড়াই ফলশ্রুতি আসলে এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান অবরোধ, যারা এই দীর্ঘ লড়াই ভারত অধিপত্যবাদের বিরুদ্ধে যারা দীর্ঘ লড়াই করেছে, তাদের এই রাষ্ট্র তাদের পর্যায় নিশ্চিত করুন, সেই আশা ব্যক্ত করছি। বাংলাদেশ বিভাজিত হোক। কয়টা লাগবে? কয় টাকা লাগবে?
ভাই এখন বোমটা দিয়ে হ্যাঁ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন একটা বুমটা দিয়ে দিবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোল্লা রহমান। নিয়ে লাভ নাই ভাই। 2021 সালের মার্চ মাস বাংলাদেশের ছাত্র জনতা জানতে পেরেছে যে গুজরাটের কসাই খুনি নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা দিবসে ঢাকায় আসবেন। তখন আমার পাশে এখানে বসে আছে ফরিদুল হক ভাই, আমরা নিজাম ভাই আছেন, আমার সামনে আরো অনেকে আমার চেনা বন্ধুরা দেখছি। আমরা সবাই মিলে দফায় দফায় ছাত্র জনতার ব্যানারে মোদীর আগমনের বিপক্ষে আমরা ঢাকার রাজপথে মিছিল মিটিং করলাম। আমাদের চেষ্টা ছিল যে গুজরাটের কসাই যেন বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশের গেস্ট হিসেবে যেন না আসে। আমাদের দাবি ছিল এটা, যার হাতে গণহত্যার রক্ত রয়েছে সে বাংলাদেশের স্বাধীনতা দিবসে অতিথি হিসেবে আসবে, এটা আমরা কখনো মেনে নিতে পারিনি। 25শে মার্চ আমাদের উপরে মতিঝিলে হামলা করা হয় এবং ওই দিনই 38 জন আমাদের সহযোগী গ্রেফতার করা হয়। 26শে মার্চ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সহ কুমিল্লা বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। আমি একটু বলছি ঘটনাগুলো, আপনারা একটু যারা গণমাধ্যমে আছে আপনাদের একটু ভালো জানার কথা, অনেকেই জানেন। 26শে মার্চের পরে 27শে মার্চ মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ওনাকে সাথে নিয়ে আমরা প্রেস ক্লাবে 26 তারিখে গণহত্যার প্রতিবাদে আমরা 27 তারিখে প্রেস ক্লাবে এক মানববন্ধন করলাম, এই হত্যার প্রতিবাদ জানালাম। সেখান থেকেও আমাদের কয়েকজন সহযোগিতা ভাইদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে অস্ত্র মামলা করে দেয়। শাহবাগ থানায় চোখে কাঁচা মরিচ দিয়ে তাদের উপর নির্যাতন করেছিল। আপনারা একজন পুলিশ অফিসারের নাম বলে আপনারা চিনবেন, এডিসি হারুনের নাম শুনেছেন না? এডিসি হারুন চোখে কাঁচা মরিচ দিয়ে নির্যাতন করেছিল আমাদের সহযোদ্ধাদেরকে। রিমান্ডে এমন নির্যাতন নিপীড়ন করেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। কারাগারে বন্দী সহযোদ্ধাকে দেখতে গিয়েও তাদের গ্রেফতার করা হয়েছিল। আমাদের সহযোদ্ধা রোকেয়া জাভেদ মায়া সহ তাদের একটা টিম নারী সহযোদ্ধাদেরকে তারা দেখতে গিয়েছিল, তার ভাই বোন আত্মীয় স্বজন যারা কারাগারে দেখতে যাবে না, এত বড় ফ্যাসিস্ট আমাদের উপরে চেপে বসেছিল সে সময়। তার কয়েকদিন পরেই জাতীয় নাগরিক পার্টির বর্তমান সদস্য সচিব ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে শহীদ মিনারে এসআই রমিজ, এই শাহবাগ থানার নামগুলো বলছে আমাদের সব মনে আছে, এসআই রমিজ কথা বলার কথা মানে আলাপ আলোচনা করবে এর জন্য রাস্তার পাশে ডেকে নিয়ে যায় এই শহীদ মিনারের সামনে, তার আইন বিভাগের ঠিক সামনে শহীদ মিনার অপোজিটে। সেখানে তাকে রমজান মাসে তাকে গ্রেফতার করা হয়। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন তার এক আত্মীয়কে বিমানবন্দরে এগিয়ে দিয়ে গিয়েছিলেন, সেখানে তাকে গ্রেফতার করা। এইভাবে পুরা মার্চ এপ্রিল জুড়ে এই ছাত্র জনতা আলেম ওলামাদেরকে গ্রেফতারের এবং তাদের উপরে জুলুম নির্যাতনের এক বিশাল ধ্বংসযজ্ঞ চালায় এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। মূলত আওয়ামী সরকার ছিল না, এটা ছিল একটা দিল্লির গোলাম, একটা দিল্লির দাসত্ববাদী সরকার। আমরা এই সময়টা পার করে এসেছি। আমাদের দীর্ঘ লড়াই সংগ্রাম ছিল এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের দীর্ঘ লড়াই সংগ্রাম ছিল এই দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য।
আমরা সেটা করতে পেরেছি অনেকাংশে, এখনো কিছু কাজ বাকি আছে। আগামীতে ইনশাআল্লাহ যদি ছাত্র জনতা আমাদের পাশে থাকে, চূড়ান্তভাবে বাংলাদেশকে একটি আগ্রাসন মুক্ত দেশ গড়ে তুলতে পারবো। এখন যে আলাদা এই মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের যথাযথ মর্যাদাকে আমরা দিতে পেরেছি, এখনো পর্যন্ত পারিনি। আমাদের দাবি থাকবে অনতিবিলম্বে মোদী বিরোধী আন্দোলনের সকল শহীদ ও আহত ও কারা নির্যাতিতদেরকে যথাযথ মর্যাদায় তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক, যার মাধ্যমে একটি ইতিহাস আগামীতে যেন প্রতিষ্ঠিত থাকে যে দেশের মানুষকে, এদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য যারা এদেশের মাটিতে তাদের রক্ত ঝরেছিল তারা আমাদের কাছে কত দামি, তাদের রক্ত আমাদের কাছে কত দামি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন 2021 সালে মোদী বিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা, তিনি 6 মাস কারাবরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক হাফেজ মাওলানা উল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সৌভাগ্য হলো যে আমি আগ্রাসন বিরোধী আন্দোলনে একজন শহীদ হতে পেরেনি, না পারাটা এটা আমার জন্য একটা ব্যর্থতা। যদি আমি শহীদ হতে পারতাম তাহলে আমি নিজেকে বুঝতে দিতে পারতাম বা নিজেকে বলতে পারতাম যে আগ্রাসন বিরোধী আন্দোলনে আমি একজন শহীদ। তারপরেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমি তার নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ 6 মাস কারাবরণ করতে হয়েছে। আমার কারাবরণের ইতিহাস, আমি একজন মসজিদের খতিব ছিলাম নিউ মার্কেট এরোপ্লেন মসজিদে, কিছুদিন আগে এটা নিউজও হয়েছে। সেখান থেকে সন্ত্রাসী কায়দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনা সন্ত্রাসী কায়দায় একটা মসজিদ, ধর্মীয় ইবাদতের জায়গা, ধর্মীয় উপাসনার জায়গা, সেটাকে হাসিনার পেটুয়া বাহিনী সেখানে জোতা পরে, মসজিদের যে একটা আদব রয়েছে, একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেটা তোয়াক্কা না করে মসজিদের ভিতরে সন্ত্রাসী কায়দায় সেখান থেকে আমাকে গ্রেফতার করেছে এবং পুরা নিউ মার্কেট একটা সন্ত্রাসী রেড জোন জারি করে একজন মসজিদের ইমামকে একজন দেশের নাগরিক হিসাবে প্রাপ্য সম্মানটুকু সেদিন আমাকে দেওয়া হয় নাই। দীর্ঘ 6 মাস কারাবরণ করতে হয়েছে। কারাবরণের ইতিহাস, সেখানে খাবার দাবারের কষ্ট, এক পর্যায়ে নিজের জীবন এবং মরণের সন্নিকটে নিজের কষ্টে জীবন পার করতে হয়েছে। জেলখানার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মনে হয়েছে হয়তো এই আমার জীবন চলে গিয়েছে, এই হয়তো আমি শহীদ হয়ে গিয়েছি, এই হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে। এইভাবে জীবনটা পার করতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা আমার উপরে আক্রমণ বা আমি একজন জেলবন্দী করার কারণ একমাত্রই আমি একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে, একজন মসজিদের ইমাম হিসাবে আমাকে গ্রেফতার করেছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে দীর্ঘ 16টি বছর শুধু সাধারণ মানুষের উপরে নয়, শুধু মানে সাধারণ জনগণের উপরে নয়, প্রতিটা ধর্মীয় স্থাপনা, ধর্মীয় ব্যক্তিদের উপরে আক্রমণ করেছে। আপনারা জানেন 2021-এ শত আলেম গ্রেফতার হয়েছে, শত আলেমকে শহীদ করা হয়েছে। তো এই জন্য ফ্যাসিস্ট হাসিনার আমলে মসজিদ নিরাপদ ছিল না, মন্দির নিরাপদ ছিল না, ধর্মীয় কোনো ব্যক্তি নিরাপদ ছিল না, হিন্দুরা নিরাপদ ছিল না, অনিরাপদে একটা জীবন যাপন পার করতে হয়েছে। আল্লাহ পাকের অশেষ রহমত 2024-এর যোদ্ধাদের মাধ্যমে, শহীদদের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঘোষণা করতে চাই, জাতীয় নাগরিক পার্টি আগামীতে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করবে। কোন ধর্মীয় ব্যক্তি ধর্মীয় উপাসনায় আক্রমণ করবে না, তারা সম্প্রীতিতে বিশ্বাসী। এদেশের ধর্মীয় ব্যক্তিরা তাদের স্বাধীনতা, তাদের উন্মুক্ত ভাবে তারা নিজেদের জীবন যাপন পার করবে, তারা নিজেদের বাক স্বাধীনতা নিয়ে তারা নিজেদের বয়ান, নিজেদের আলোচনা করবে। আমরা জাতীয় নাগরিক পার্টি এই ঘোষণা করতে চাই, এদেশের প্রতিটা ধর্ম, প্রতিটা ধর্মীয় ব্যক্তি, প্রতিটা ধর্মের মানুষ সব অবস্থানে থাকবে এবং তাদের ধর্মকে তারা নিজ স্বাধীনভাবে পালন করবে। আমরা এই বিশ্বাস নিয়ে
জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যেতে চাই। আগামী বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হবে, আগামী বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার এই লড়াইয়ে আমরা ইনশাআল্লাহ অগ্রণী ভূমিকা পালন করব। ধন্যবাদ হাফেজ মাওলানা সানাউল্লাহকে। এরপর 21 মধুবিরোধী আন্দোলনের অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি মধুবিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা, আহত যোদ্ধা এবং কারা নির্যাতিত ছাত্র নেতা আমাদের আরেফিন মোহাম্মদ। আর আসলে আমি বন্ধু বলতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফিন। আমি 2021 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন, তখন এইসব বিষয় নিয়ে আমরা আসলে ফেসবুকে লেখালেখি করেছি, জনমত তৈরি করেছি। সে জনমতের প্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমাকে পান্ডার রোড থেকে উঠিয়ে নেওয়া যাওয়া হয় প্রায় রাত 10টার দিকে ডিবি হারুনের নেতৃত্বে। যখন আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন আমাকে একটি মোবাইলে আমার ফেসবুকে যে প্রোফাইল পিকচারটি সেটা স্ক্রিনশট দেখায়, বলে এটা তুই আরিফিন না? আমি বলছি জি আমি। এরপর আমি জিজ্ঞেস করলাম যে আমাকে কেন উঠিয়ে যাচ্ছে, বলছে যখন ডিবি কার্যালয়ে যাবি তখন বুঝতে পারবি, ওখানে একটা হাঙ্গর মাছের খামার আছে, সেখানে তোকে নিয়ে ছেড়ে দেব। এরপরে ওখানে আমাদেরকে যখন নেওয়ার পর আমাকে 2টা মামলায় রিমান্ড দেওয়া হয়। 2টা মামলায় আমি আসলে স্পেসিফিক বলতে পারতেছি না সবকিছু মিলে, কারণ মামলাগুলো দেখেছে ছাত্র অধিকার পরিষদের তখনকার সময় আইনজীবীরা। তখন আমাকে আমি খেয়াল করেছি, তখন আমাকে কালো জমটুপি পরিয়ে যখন আমাকে রিমান্ডে নেওয়া হয়, তখন আমাকে বলে যে তুই শিবির করছ, তুই শিবির, তোর ফেসবুকে তোর শিবিরের প্রমাণ পাওয়া যায়, তোদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এই কারণে তোরা ভারতের বিরুদ্ধে কথা বলস। তখন এডিসি মিশু বিশ্বাসের নেতৃত্বে সে কালো জমটুপি পরাই আমাদেরকে পিটাচ্ছে আর ভিডিও করে রাখতেছে, বলতেছে তোদের এইগুলা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠাতে হবে। আর যখন আমাদের মামলার আয়ু ছিল, সে আমাকে বলতেছে তোদের যে ফেসবুকের লিস্ট, তুই কতজনের সাথে কথা বলছস পুরো 1 বছরে প্রত্যেকটা লিস্ট স্ক্রিনশট স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে যাবে, এবং তোরা প্রতিদিন ফেসবুকে কি কি লেখস, কি কি ব্যবহার করস, সবকিছুই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কিন্তু তোদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং কি তোরা ফেসবুকে কি কি পোস্ট দেস, প্রত্যেকটা আপডেট আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হয়। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই তখনকার আসাদুজ্জামান খান কামাল তার নির্দেশে কিন্তু আমাকে গ্রেফতার করা হয়, এবং আমি সহ তখন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের প্রায় 52 জন নেতা কর্মী, এবং এখানে যে শহীদ পরিবার যে আছেন, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে যে শহীদ পরিবার, তাদের স্বীকৃতি চাই। আমরা যারা কারা নির্যাতিত হয়েছি, পুলিশের মার খেয়েছি, আমরা আমাদের যে আন্দোলন, যে ত্যাগ, সে ত্যাগের স্বীকৃতি চাই। আজকে বলতে চাই, যারা জুলাই শহীদ হয়েছে এবং কি যারা 21-এ শহীদ হয়েছে, যারা শাপলাতে শহীদ হয়েছে, প্রত্যেকটা শহীদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, প্রত্যেকটা শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, এবং আমরা যারা তখনকার স্টেক হোল্ডার ছিলাম আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, বিশেষ করে যারা আহত হয়েছে তাদেরকে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আরেফিনকে। 21-এর আন্দোলন পরবর্তী সরকারের নিষ্পেষণের ভিত্তির উপর যে নিষ্পেষণ হয়েছিল সেটার বর্ণনা দিয়েছেন। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি 21-এর মোদী বিরোধী আন্দোলনের শহীদ ফয়সালের বাবা মোবারক মিয়াকে। জনাব মোবারক মিয়াকে আমি অনুরোধ করব আপনার বক্তব্য পেশ করার জন্য। শহীদ ফয়সালের বাবা জনাব মোবারক মিয়া। আসসালামু আলাইকুম। আমি বিগত থেকে আছি, যখন মুদি আন্দোলনের সময় আমার ছেলে বলতো তার মার কাছে আমি দেশ বাঁচাবো, আমি ইসলাম বাঁচাবো, তিনি বলতেন। এবার আমি বলতে অসুখে আমি বলতে পারি না, আমি বিশ্বাস যাই, আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ তুমি জুলুম সরকারে তুমি আল্লাহ হেদায়েত না হলে তারে হেদায়েত না হলে তারে আল্লাহ বিচার দিচ্ছি, আল্লাহ তারে বিচার করছে, আল্লাহ তাআলা ইয়া বলছে। আমি সর্বমানব, আমি কথা বলতে পারি না, বিষয় আমি বিচার চাই, এটা অতটুকু। আমি কাপড়ের ব্যবসা করি, টিরওয়ালা ব্যবসা করি, আমার আর্থিক দুর্বলতা এটাই আমি কামনা নাই।
এরকম অসংখ্য শহীদের পরিবার আজও স্বজনহারা বেদনা নিয়ে নীরবে নিভৃতে দিন পার করছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলে আসছি, এই শহীদদের স্বীকৃতি, তাদের আত্মত্যাগের স্বীকৃতি, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোদীবিরোধী আন্দোলনের আরেকজন শহীদ আশিকুর রহমানের স্ত্রী জনাবা রত্না বেগম। রত্না বেগমকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমি শহীদ আশিকুর রহমানের আমার হাজবেন্ড 27শে মার্চে আন্দোলনে গিয়েছিল। মার্চ করতে তখন আমার হাজবেন্ড যখন ইয়াতে গিয়েছিল 27শে মার্চে যাওয়ার পরে আন্দোলন হয়েছিল, যখন বাইরে থেকে তখন আসার পরে তখন বাসায় আসছে, সে বলতো যে আমি তো শহীদ হই নাই। তখন ওই দিন রাত্রে শনিবার রাত্রে ছিল, তখন আমার শাশুড়ির কাছে আমাকে বইটা দিয়ে দিছিল যে আম্মু তুমি আমার স্ত্রীকে তোমার হাতে তুলে দেওয়া যাচ্ছে। যখন 28শে মার্চ রবিবার ছিল ওই দিন, তখন আমার হাজবেন্ড ওই দিন আন্দোলনে অনেক বড় হয়েছিল। তখন মসজিদে নাকি করে বলা হয়েছিল যে মোদী দেশে আসছে, ঠিক আছে। ওই আসার পথে ওইখানে আন্দোলন শুরু হয়েছিল, ওই আন্দোলনের মাধ্যমে আমার হাজবেন্ড গিয়েছিল। তখন ওইখানে যাওয়ার ওই আন্দোলনের মাঝে আমার হাজবেন্ড মানে শহীদ হয়েছে। আমি বিচার চাইছি আমার কাছে। আমি সবাইকে একটু যেহেতু শহীদ পরিবারের একজন উপস্থিত আছে আজকের এই প্রোগ্রামের ভাব গাম্ভীর্যতা এবং পবিত্রতা রক্ষার্থে আমি সবাইকে নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি শহীদ হুসাইনের মা সালেহা বেগমকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমার ছেলে বিকালে বাড়িতে মাদ্রাসায় আসছে, মাদ্রাসায় এসে শুক্রবারে রয়েছে, শনিবারে রাত্রে এশারের পর মাদ্রাসার ভিতরে কোরআন পড়তেছে, কোরআন পড়ার দিন ধরে গুলি মাদ্রাসার রুমের নিচতলায় গুলি পড়ছে, গুলি পড়বার পরে লোকের ছাত্রে দিছে আমাদের আপনার ছেলে শহীদ হয়েছে। রবিবারে পরীক্ষা দিয়ে বাড়িতে রয়ে আমার এই বড় ছেলের সব আশা ভরসা সবকিছু আছে, এই বড় ছেলেটা মারা গেছে, এটা আমি বিচার চাই। বক্তব্য রেখেছেন শহীদ হুসাইনের মা সালেহা বেগম। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও 21শে মোদীবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের যথাযথ মূল্যায়ন এবং তাদেরকে যে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে সেটার বিচার দাবি করে আসছে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন 2021 মোদীবিরোধী আন্দোলনের আরেকজন শহীদ হাদিস মিয়ার স্ত্রী মুসাম্মদ হুনুফা আক্তার। আমি শহীদ হাদিস মিয়ার স্ত্রী দুবার সামনে দেওয়া হচ্ছে কেন? আমার স্বামী শহীদ হওয়ার পর আমার একটা সন্তান আছে, ওদেরকে নিয়ে অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করতেছে। আমি মেয়েদেরকে বলছি যে আমার স্বামীর হত্যার বিচার চাচ্ছি। আমার
2 বছর মানে গত 2 বছর হেফাজত থেকে আমি আমার সন্তানের জন্য অনেক মানে সহযোগিতা পাইছি। এই যে বর্তমানে 2 বছর ধরে আমি কোনো সহযোগিতা পাইতেছি না। আমার সন্তানদেরকে নিয়ে আমি একদম মুশকিলে আছি। জানি না আমার বাচ্চারা নিয়ে আমি কত কষ্ট করতেছি। আমার স্বামীর দ্বারা তো আমার জায়গা নাই। আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাবার বাড়িতে থাকতেছি। কেউ আমার দেখার মতো কেউ নাই। হয়তো আল্লাহ তাআলা আমার স্বামীকে শহীদ করেছে। আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন। আর আমার স্বামীর হত্যার বিচার চাইতেছি। আমার বাচ্চাদেরকে মানে আমার শহীদের সন্তান বলতে আপনাদের সবাই সন্তান। আমার সন্তান বলতে আপনার ভাইয়ের সন্তান, বোনের সন্তান। আমি আপনাদের কাছে আমার বাচ্চারা আশ্রয় চাচ্ছি, ওদেরকে হেফাজতে রাখুন আপনারা। এটাই আমি বলছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, সদ্য সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তৃতা দেওয়ার জন্য ডেকে নিচ্ছি 2021 সালের মোদিবিরোধী আন্দোলনের আরেকজন শহীদ জহিরুল ইসলামের স্ত্রী রুজিনা আক্তার। শহীদ জহিরুল ইসলামের স্ত্রী রুজিনা আক্তার। এটা যা রয়েছে এত আমার হাজবেন্ড মারা যায় 2021 সালের 27 মার্চ। আমার সন্তানের বয়স তখন 7 বছর। আমার 3টা বাচ্চা। আমার সংসারে কেউ উপার্জন করে না। আমি আমার স্বামীর বিচার চেয়েছি। আমার এতিম সন্তান বলার শহীদ সন্তান হিসেবে মর্যাদা পাই। আমার স্বামী যেন হত্যার বিচার চাই। আমি আপনাদের কাছে বিচার চাইতেছি। এমন অসংখ্য শহীদ পরিবারের নীরবে নিভৃতে কান্না হয়তো কেউ শুনতে পায় না। আগামী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা তরুণরা দেখছি, সে আগামী নতুন বাংলাদেশ হবে এই শহীদ আহতদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই আহত শহীদ পরিবারের যথাযথ মূল্যায়ন, তাদের আত্মত্যাগের মর্যাদা, তাদেরকে সাথে নিয়ে চলার প্রবণতাই হবে আগামী বাংলাদেশ প্রতিষ্ঠার বিনির্মাণের মূল মন্ত্র। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে যিনি সম্মুখ যোদ্ধা ছিলেন, তিনি নেতৃত্ব দান করেছেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য পরবর্তীতে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এই আধিপত্যবাদী ভারতের দাবিদারী সরকারের জুলুমবাজরা, জালেমরা। আমি ডেকে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টির অন্যতম যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ ভাইকে, যিনি 21 মোদি বিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা ছিলেন। আসসালামু আলাইকুম। 2021 সালে ভারতের নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আগমন করে, তখন আমি বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বে ছিলাম। আমরা যখন সাংগঠনিক মিটিং সিদ্ধান্ত নেই মোদীর আগমনে আমরা বিরোধিতা করব, তখন নানান আমরা বাধার সম্মুখীন হয়েছি। আমাদেরকে নানানভাবে হুমকি দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা থেমে যাইনি। আমরা যুব অধিকার পরিষদের ব্যানারে তখন এখানে যুব অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব ফুরুল হক উপস্থিত আছেন আজকের প্রোগ্রামে। আমরা সিদ্ধান্ত নিই এবং আমরা মিছিল বের করি। মিছিল বের করার পরে মিছিলটি যখন আমরা শাপলা চত্বরের মধ্যে শাপলা চত্বরের সামনে যাই, তখন পুলিশ ওখানে আক্রমণ করে এবং আমাদেরকে একে একে তখন ঘটনাস্থল থেকে আমাদের প্রায় 5 জনকে গ্রেফতার করে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সিঙ্গাবিল ইউনিয়নের কবলাছড়া গ্রাম। যেহেতু আমি মোদি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেই, আপনারা সকলে জানেন ব্রাহ্মণবাড়িয়াতে এই আন্দোলন সর্বস্তরের জনগণ নেমে পড়ে। নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের এমপি রোহা মোহাম্মদুল মুক্তাদিরের নির্দেশে
উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং বিজয়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবের নেতৃত্বে তখন রমজান মাস রাত 9:30 সবাই যখন নামাজরত অবস্থায় তখন আমার বাড়িতে আক্রমণ করে, আমার বাড়িঘর জ্বালিয়ে দেয়, আমার বাড়ির টাকা পয়সা থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র তারা লুট করে নিয়ে যায়। আমি এর পরবর্তীতে আমি মামলা করতে যাই। আমি দীর্ঘদিন আমি এলাকা ছাড়া ছিলাম, তাই আমি 2 বছর আমি আমার বাড়িতে আমার এলাকায় যেতে পারিনি। তো আমি যখন মামলা করতে গিয়েছি, আমার বাবা ছিল তখন, মামলা নেই, কখনো কোনো পুলিশ প্রশাসন কেউ সহযোগিতা করেনি। আজকে সময় এসেছে, আমি শুধু আমার কষ্ট দুঃখ আমার যে ক্ষতিপূরণ রয়েছে এই ক্ষতিপূরণ আমি চাই। সাথে আমার যে এখানে আমার অনেক মা রয়েছেন সন্তান হারা, স্বামী হারা, বাবা রয়েছেন, তাদের এই শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, তাদের মর্যাদা চাই, তাদের ক্ষতিপূরণ চাই। এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আতাউল্লাহ ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন শহীদ হাফেজ জুবাইরের বাবা ফজলুল হক সাহেব। এখন বক্তব্য নিয়ে আসেন শহীদ হাফেজ জুবাইরের বাবা ফজলুল হক। আসসালামু আলাইকুম। ওদের কথা মনে হইলে আমার করে যাওয়াটা খুব কষ্ট করে আমি আমার দুইটা সন্তানকে হাফেজ বানিয়েছি। খুব কষ্ট করে আমি হাফেজ বানিয়েছি। আমি ছোট্ট একটা দোকান চালাই, তাহলে কোনো মতে আল্লাহ লাগে আমি চলি। 4 বছর হয়েছে, কেউ কোনো খবর পায় না। আজকে আপনারা খবর পেয়েছেন, আজকে আমার বাবার মৃত্যুদানি। আমার বাবার মৃত্যু তারিখ আমি খুব কষ্ট করে চলি। আপনারা ভালোবাসেন, আমাদেরকে ডাকছে, আপনারা এটা বিচার করতে। খুবই আবেগাপ্লুত একটা অনুভূতি ঘন ঘটনা অবতারিত হয়েছে। এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করার মতো কোনো বক্তব্যের ভাষা আমাদের জানা নাই। আমরা শুধু এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, এনসিপি আগামী দিনে আপনাদের এই হত্যার, এই নৃশংসতার বিচারের দাবিতে আমরা রাজপথে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ আসাদুল্লাহ রাতিনের বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম, আমার ছেলে আসাদুল্লাহ রাতিন। 21 সালে আমার ছেলে সাল গ্রহণ করে। এই দিনে আজকে তার মৃত্যুবার্ষিকী। আজকে রাত 12:55 মারা গেছিল। ঘটনার সময় আমাদের শহীদপুর যে অঞ্চলটা, যেটা বিবাদিয়া সিলেটের যে অঞ্চলটা হায়রু, এখানে আমার ছেলেকে অনাত্মক শহরে গেছিল। শহর থেকে আসার পথে সে একটা গাছের আড়ালে ঢুকাইছিল। পুলিশ এর টান দিয়া মানে মানে মুহূর্তে রাতে জোয়াইয়া গুলি করছে, এই গুলি করছে, এদিকে গুলি বেরিয়েছে। এবারে রাতে বাদ দিয়া এই একটা পানির পারে বেরিয়েছে, মানে এই সব সমাজের ভিতরে একটা বাইরে হয়েছে। এরা মৃত্যু করে তাহলে মানে যে বকর মতন ভাবছে যে তাহলে
এরপরে নিয়ে হয়েছে পুলিশ লাইনে 12টা থেকে 12:30 দিকে উঠে বেরিয়েছে কে পাকা হারায় দেখছে যে একটা লোক যে বসে রয়েছে এর তুলতুলি দিয়ে ফেলেছে ওই কুমিল্লা মেডিকেল কলেজে ওখান থেকে আমার ছেলে আমার নিজে ফোন দিছে যাবো আমি রাতে প্রায় 2:30 দিকে আমি রাতে বাসা থেকে আসি তো যে কেন মনে তার কাছে দিছে তো ও বলছে কি ছেলে আপনার আমি যে আমার ছেলে তো আপনি আমার ছেলে হইলে আপনি কুমিল্লা মেডিকেল কলেজে আপনি চলে আসেন হ্যাঁ তো বছরের আগে আমি কুমিল্লা মেডিকেলে যাই ওখান থেকে সে একটা ওই যে হালকা রক্ত বন্ধ করছে এখান থেকে রেফার দিছে টাকা নিয়ে গেলাম টাকা নিরঞ্জন নিয়ে গেলাম ওখান থেকে মানে সিটি করার পরে ওখান থেকে আমার রেফার করছে ঢাকা মেডিকেল কলেজে ওখানে নিয়ে যাওয়ার পরে আমার ছেলেকে মানে 800 টাকা দিয়ে আমি একটা সিট দিছি তারপরে একে শুধু উচ্চারণ দিয়া আর নম্বরে বা কোন মতিকে বলাইছে বিবাহিয়া কোন রোগী যেন কোনো চিকিৎসা না পায় এখানে আমার এই পাশে একটা ক্লোজ দিছে ক্লোজ দিয়ে বলে দিছে যে এখানে বিবাহিয়া যত রোগী আসবে কেউ যেন চিকিৎসা না পায় আমার ছেলে বিনা চিকিৎসায় আমার ছেলে মরতে হইল এই ডাক্তার এই প্রশাসন তাদেরকে মানে কঠোর হস্তে তাদেরকে মানে বিচার করতে হবে এই বিচার না করলে সাধারণ মানুষকে যে ইচ্ছা তাদেরকে এরকম ব্যবহার করা হয় সরকারের গোলাম হয়ে যায় পুলিশগুলা ডাক্তারগুলা তো এদের কাজ হলো একটা চিকিৎসা করা এরা চিকিৎসা করে এরা হুকুম পালন করে তাদেরকে চরম শিক্ষা দিতে হবে এই ডাক্তারগুলাকে আমার ছেলে বিশেষ চাই আর কি বলবেন এই পর্যায়ে ডেকে নিচ্ছি শহীদ হাফেজ কাউসারের মা জনাবা আবেদা বেগমকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। শহীদ হাফেজ কাউসারের বাবাও আমাদের মাঝে উপস্থিত আছেন। যে হাফেজ কাউসার হচ্ছে মধ্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ, সে হাফেজ কাউসারের বাবাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। হাফেজ কাউসারকে লেখাপড়া করেছি মাদ্রাসা হাফেজ কাউসার লেখাপড়া করেছি। আপনারা সবাই আমি বিচার চাই সবার কাছে আন্দোলন হারিয়েছে 4 বছর চলে গেছে আমার ইচ্ছা কষ্ট করে আমি লেখাপড়া করেছি। আপনার কাছে সবার কাছে আমি আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মধ্যবিরোধী আন্দোলনের আরেকজন শহীদ হাফেজ জোবাইরের বাবা ফজলুল হক সাহেব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আরেকজন শহীদ হারিস মিয়ার বাবা জনাব আলতাফ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে বড় ছেলেদের মুরব্বী তিনি মাঝে গ্রাম বিয়ারে করে শিক্ষক মসজিদে এরকম আমি এলো আমরা বিশ্বরূপ পুজো করে লাগা পারি এবারে বিরাট বড় মাদ্রাসা আছে তারা মাদ্রাসা থেকে আমি বেরিয়ে বললাম আমার ছেলে বুড়ান মিয়া এবারে আরো বড় বড় আলিম বড় মিছিল বিশাল বড় মিছিল এরকম বাড়িতে বলে তো আমার বড় ছেলে বাড়ি যায় কাপড় বাইকে বাড়িতে ব্যাগ আয়া গেল বড় লাগ শুরু আমার বড় ভাইয়ের শুরু আসার পরে বিশাল বড় মিছিল শুরু হতে গেছে চোরা থেকে আইছে আশেপাশ দিক থেকে গেছে বিরাট বড় একটা বিশাল বড় লাগছে দৌড়াদৌড়ি করলাম গেছে
আর আমার ছেলেরা আছেন যেমন রাখছেন সামনে ঘুমাতে করে হয়েছে পিছনে বাড়িতে আসাম ব্যাংক থেকে উদ্ধার করে নিয়ে আমরা তামিলনাড়ু নিয়ে গেছি না নিয়ে থেকে দিয়েছি আমার ঈদের আগে গেছে আমি বেশি করতে হয় না আমার থেকে ফাইতে উচিত নেই আমার বাইরে বিভিন্ন জায়গা আছে উচিত নেই এই তারিখগুলো করে দিকে গেছে আমার সবাই হুজুর আছে কোনো হুজুরান যে আমার বাড়ি না দেওয়া নিয়ে আমাদের গেছে রাত্রে পর্যন্ত আমার বাড়ি নিয়ে আমাদের গেছে হুজুর ভাই তোমার আমাদের সামনে সাতটা পেয়েছে ওরা আমার ছেলেটা হলো পিস খায় আমাদের সময় শুরু বাচ্চা ভেঙে গেছি মানুষ যত আছে 7টা কে শুরু দিয়ে যাবে বড় ছেলে পিঠে পড়ে ফাইল আমার বড় ছেলে কারণে মেয়েদের সাথে গেছে মেয়েদের খুশি হলে বাইরে লাগে তো বাইরে সমস্যা বাইরে বাইরে মেয়েদের কি খবর নেই কোনো মেয়েদের বলে কিনে গেছে কি মেয়েদের সাথে এবারে এমনি লুচি ব্যাগে ব্যাগে সময় আমার ছেলে লুচি খালে লুচি আমরা ব্যাগে লুচি আমি ছেলে লুচি কারোর মাঝে লুচি আমি সময় এই পর্যন্ত বাইরে গেছে আমি প্রায় করে দিতে বাইরে গেছে আমি জীবনে কিছু করতে পারি এ পর্যায়ে ডেকে নিচ্ছি শহীদ কামাল মিয়ার বাবা জনাব জালাল উদ্দিন সাহেবকে। জনাব জালাল উদ্দিন। মারা গেছে আর অনেক প্রবলেম আছে পুরো রকম বিচার জি, পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শহীদ আলামিনের বাবা জনাব শফি আলী। জনাব শফি আলী। আসসালামু আলাইকুম। আমার ছেলে 17 বছর এই খন্ডমান পুরান মুখস্থ করছিল। এরপরে বিশ্ব বন্ধরে বিশ্ব দেওয়ার পরে আমার ছেলে দুইটা দিতে পরে আমরা আবার যেতে হচ্ছিল নিয়েছিল তারপরে 15 তারিখ বসে পরে 1 ঘন্টা পরে মারা গেছে বলে তো আমরা তো যাওয়ার কোনো পরিবেশ নেই গুলি করছে পরে জামিয়া নিয়েছে না বন্ধ করে জামিয়া আছে না জামিয়ার মাথা সব দিয়েছে পরে জামিয়ার তাকে ফোন দিয়েছে ফোন করার পর আমাকে জামিয়া তাদের যেমন কইরা জামিয়া সরাইছে পড়াইলে পরে আমরা এটা আনছি আনার পরে আমি মনে করি 3 মাস পর্যন্ত বাইরে কাছে বসলাম পুলিশের ঘরে নিয়ে আমি 3 মাস পর্যন্ত বাইরে থাকছি এরপর আমি এবারে গিয়ে আমরা চাই আমরা দর্শকের কাছে চাই যতজন শহীদ হয়েছে তারা সুস্থ বিচার হ্যাঁ আমি 3 মাস পর্যন্ত বাইরে থাকতে পারছি না। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের জনাব আহ্বায়ক মহোদয়ের ব্যস্ততা আছে, অতি অল্প সময়ের মধ্যে আজকের প্রোগ্রামটা শেষ করতে হবে। আমাদের সাংবাদিক ভাইরাও দৃষ্টি আকর্ষণ করছেন বারবার। আমাদের এখানে 2021-এর মোদিবিরোধী আন্দোলনের কয়েকজন আমাদের সম্মুখ যোদ্ধা আছেন যারা কারাবরণ করেছেন, আহত হয়েছেন এবং এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে পরবর্তীতে সেই নিজে এবং তার পরিবারের উপরে অনেক নিষ্পেষণ, অনেক নির্যাতন নেমে এসেছিল। এমনই একজন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার ভাই আছেন এখানে। আরো আছেন আমাদের উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ফরিদুল হক ভাই, উপস্থিত আরো অনেকেই যুগ্ম সদস্য সচিব আমাদের ফরিদুল হক ভাই সহ অনেকেই এখানে উপস্থিত আছেন যারা মোদিবিরোধী আন্দোলনের সম্মুখীন থেকে নেতৃত্ব দিয়েছেন, তারা নির্যাতনের শিকার হয়েছেন। আমরা তাদের অনুভূতিগুলো শুনতে পারলে আজকে ভালো লাগতো। সময় সংক্ষিপ্ততার কারণে তাদেরকে বক্তৃতার সুযোগ দিতে পারছি না বলে আমি একান্তভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আজকের এই মত বিনিময় সভায়, আজকের এই মাহফিলে আরো উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সাইদ মুস্তাফিজ সহ অন্যান্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি
2021 সালের মোদিবিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা, যিনি কারাবরণ করেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন অধিকার নিয়ে সোচ্চার থাকার কারণে এই সরকারের জালেমতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিষ্পেষিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং তিনি আজকের এই দোয়া মাহফিলের অন্যতম আয়োজক, উদ্যোক্তা এবং পরিকল্পনাকারী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জনাব আকরাম হোসেন সিএফপি। আমাদের 2021 সালে আমি নিজেও অ্যারেস্ট হয়েছিলাম এবং আমাকে গুম করা হয়েছিল এয়ারপোর্ট থেকে। তৎকালীন রমজান মাসে এয়ারপোর্ট পুরো এয়ারপোর্টকে খালি করেই তখন আমাদেরকে গুম করা হয় এবং রিমান্ডে রাখা হয় ফর লং টাইম এবং আমরা জেলে ছিলাম এবং আমরা কিন্তু তৎকালীন সময় ভিকটিম, কিন্তু যেটা আমরা জেল থেকে বের হওয়ার পর পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে আসলে আমরাই অপরাধী। এবং এখানে দেখুন, এখানে যারা উপস্থিত রয়েছে এই শহীদ ফ্যামিলিগুলো গত 4 বছর এদের কেটেছে, আমরা তারাই অপরাধী। মানে পুলিশ তাদের ছেলে মেয়েদের মেরেছে এবং ছাত্রলীগ যুবলীগ তাদের ছেলেদের গুলি করে হত্যা করেছে, কিন্তু সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে পরিস্থিতি ছিল এমন যে তারাই মূলত অপরাধী। এই জন্য তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন ধরনের ট্যাগিং করা হতো। আমরা মূলত নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা দাবি জানাই 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত পুলিশের গুলিতে, ছাত্রলীগের গুলিতে বিভিন্ন সময় যারা শহীদ হয়েছে, বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছে, হেফাজতের 5 মের আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন, বিভিন্ন সময় যাদেরকে ক্রসফায়ারে দেওয়া হয়েছিল, তাদের সকলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং এই যে শহীদ পরিবার, এই শহীদ পরিবারের যে ট্রমা এবং শহীদ পরিবারের শেখ হাসিনা তো পালিয়ে চলে গেল, কিন্তু এই শহীদ পরিবারের তো অনেক সন্তান রয়েছে, এই শহীদ পরিবারের মানে ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে পড়াশোনা করা, তাদেরকে তারা কিভাবে জীবন যাপন করবে, তাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়া না হয় রাষ্ট্রের পক্ষ থেকে, কখনো তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সর্বোপরি সবচেয়ে স্ট্রংলি আমরা যে দাবি জানাই সেটি হচ্ছে ক্রসফায়ারের সাথে বিভিন্ন আন্দোলনে যারা হামলা করেছে, এই হামলাগুলোর সাথে যারা জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। এবং ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের দেখুন সেই মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়াতেই মানে 17 থেকে 19 জন শহীদ হয়েছে, এই হিসাবটা পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এবং যাদেরকে সেই তৎকালীন সময় যারা খুনি ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা পুলিশের সদস্যরা বিভিন্ন, তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি, কাউকে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাই অতি দ্রুত এই হামলাগুলোর সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে অতি দ্রুত এই হামলার নির্দেশদাতা হিসেবে তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেজন্য আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরেকজন শহীদের বাবা উপস্থিত হয়েছেন, শহীদ আশিক মিয়ার বাবা জনাব সাগর মিয়া। আমি ওনাকে অতি সংক্ষেপে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। 26 মাস 3/26/2021 আর ছিল শুক্রবার। আমার ছেলে কাজে দেখাইছিল, যখন বছর ছিল ফেলে গেছিল কাজে, কিন্তু কাজ করে বিকাল আসছিল আগে দুর্গা মানে কাজে কিছু লাগবে কাজে শেষ পরে দেখতে গেছিল, দেখতে গিয়ে স্টেশন সামনে দিকে আমার ছেলে গুলি করতে পারে আমার চোখের সামনে। এই যে ছেলে সেখানে আমি এখানে একটু উত্তাপ ছেলে যদি ফিরে ছিল গুলি ভাইয়া গুলি ভাইয়া আপাত দেশে অপরের একটা ডাক দিচ্ছে, ডাক দিচ্ছে করে আমি তুলে গেলাম ছেলেকে করছি এই রোগের অবস্থা পেতে। তখন আমার ছেলেরা আমার এক ভাই আসছিল, ভাই কাছে দিয়া আমি দুই একটা বাসা দিয়েছি, বাসা দিয়ে আমরা কাপড় ওপর দিচ্ছি। তখন আমার ছেলেরা ওই কাপড় হসপিটালে নিয়েছ, হসপিটালে নেওয়ার কোনো চিকিৎসা ছিল না, বিনা চিকিৎসায় আমার ছেলে মারা গেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই আমার কাছে, আমার আর কিছু বলার নেই। সুপ্রিয় উপস্থিতি, আমাদের অনেক শহীদের পরিবার আজকে এখানে আবেগঘন বক্তব্য দিয়েছে। অনেক আহত সহযোদ্ধা, অনেক নির্যাতিত নিষ্পেষিত সহযোদ্ধা যারা গত 15 বছরে ভারতীয় আধিপত্যবাদ, এই ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের যারা দোষর তাদের কর্তৃক বিভিন্ন সময়ে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। এমন হাজারো গল্প বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, হয়তো আমরা জানি না,
না জানার দরুন আমরা সেগুলো অনুভব করতে পারি না। কিন্তু এতটুকু বলতে পারি, বাংলাদেশে বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো আন্দোলন হয়েছে, আমরা তরুণরা যারা নতুন রাজনৈতিক বয়ান নিয়ে মাঠে হাজির হয়েছি, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছি, তারা প্রত্যেকটা আন্দোলনে সম্মুখ সারিতে আমরা যুক্ত ছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম। মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্নের সারথি হয়ে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, পাশে থাকবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই দোয়া মাহফিলে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি সম্মানিত আহ্বায়ক, সদ্য সাবেক উপদেষ্টা, 2024 সালে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের অন্যতম অনুঘটক, নেতৃত্ব দানকারী এবং এক দফা ঘোষক